প্রিয় দর্শক, বাংলাদেশের অর্থনীতিতে বীমা খাতে রয়েছে বিপুল সম্ভাবনা। এই সম্ভাবনাকে সামনে রেখে আরটিভি সাপ্তাহিক আয়োজন উন্নয়নী বীমা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সৈয়দ আশিক রহমান। অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতা করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি এবং মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। দর্শক, সম্ভাব্য ব্যক্তিগত ঝুঁকি থেকে শুরু করে শিল্প বাণিজ্য খাতের নানামুখী ঝুঁকির বিপরীতেও আর্থিক সুরক্ষা দেয় বীমা খাত। কিন্তু জরুরি জেনেও কেবলমাত্র আস্থাহীনতার কারণে বীমা খাত থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন গ্রাহক। সম্প্রতি বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যানও স্বীকার করেছেন, এই খাতে আস্থা ফিরিয়ে আনাই প্রধান চ্যালেঞ্জ। দাবি নিষ্পত্তিতে দীর্ঘসূত্রিতা, কোম্পানির আর্থিক অনিয়ম, অব্যবস্থাপনা, জনবল ও প্রযুক্তিতে অদক্ষতা এবং প্রতিনিধিদের অনিয়ম গ্রাহকদের মধ্যে আস্থার সংকটকে ক্রমাগত চড়া করে চলেছে। কিন্তু এর বিপরীতে আস্থা পুনরুদ্ধারে সরকার, নিয়ন্ত্রক সংস্থা কিংবা বীমা কোম্পানি কারোরই কোনো রোডম্যাপ নেই। এমন প্রেক্ষাপটে দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় আস্থা ফেরানোর রোডম্যাপ কোথায়। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আরটিভির স্টুডিওতে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের সাবেক চেয়ারম্যান, বীমা খাত বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর মোশাররফ হোসেন, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইমদাদুল্লাহ এবং ইন্স্যুরেন্স নিউজ বিডি সম্পাদক ও প্রকাশক মোস্তাফিজুর রহমান টুঙ্কু। যাচ্ছি মূল আলোচনায়। জনাব ইমদাদুল্লাহ, বীমা খাতের প্রধান চ্যালেঞ্জ আসলে কি? কেন সম্ভাবনা বা প্রত্যাশা পূরণে এই খাতটি বছরের পর বছর ধরে ব্যর্থ হচ্ছে? ধন্যবাদ আপনাকে। সময়োপযোগী একটি বিষয় নিয়ে আজকে এই আলোচনায় আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। বেসিক্যালি আমি যদি একটু পিছন থেকে আসি, যে আস্থা বা বিশ্বাস যখন একবার ভেঙে যায়, সে বিশ্বাস পুনরুদ্ধার করা অনেক কষ্টসাধ্য একটা ব্যাপার। 2000 সাল বা তার পূর্ববর্তী সময়ে বাংলাদেশে বীমার যে একটা সুন্দর সময় ছিল, বা পরবর্তীতে 2000 সালের পরে, 2010, 11 বা 8 সাল পরবর্তী যে পলিসিগুলো মেয়াদ পূর্তি হয়েছে, সেখানে যে দীর্ঘসূত্রিতার একটা প্রভাব আমরা দেখতে পাচ্ছি, সেখান থেকেই মূলত আজকে এই আস্থার জায়গাটার একটা প্রশ্ন তৈরি হয়েছে যে আসলে যেখানে উন্নত বিশ্বে বীমা মানেই নিত্যদিনের চলার একজন সঙ্গী, সেখানে আমাদের দেশে বীমা হয়ে গিয়েছে মানুষের দুর্ভোগের একটা প্রধান কারণ। এই জায়গা থেকে উত্তরণের জন্য আসলে শুধুমাত্র সরকার বা বেসরকারি মালিকানাধীন কোম্পানি কারোরই একার পক্ষে সম্ভব নয়। সবার দরকার সম্মিলিত প্রচেষ্টা। এই সম্মিলিত প্রচেষ্টা আইন প্রয়োগ করেও একদিনে সম্ভব হবে না যদি সবার থাকে না সদ ইচ্ছা। কারণ এখানে ইচ্ছা শক্তিটা হচ্ছে প্রধান কারণ। বর্তমান যে সময় চলে আসছে ডিজিটাল টেকনোলজির যুগে, এখন বর্তমান প্রজন্মের যে কোম্পানিগুলো, সেগুলো কিন্তু অনেকাংশে চেষ্টা করছে এই প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে দ্রুত বীমা দাবি নিষ্পত্তি করে মানুষের আস্থা গ্রহণ করা বা অর্জন করা। কিন্তু পুরনো যে বীমা কোম্পানিগুলো আমরা অ্যানালগ পদ্ধতিতে চলে এসেছিলাম, সেখানে রয়ে গেছে আমাদের বড় সংকট। সেই সংকট থেকে উত্তরণের জন্য ইতিমধ্যে রেগুলেটরি পর্যায়ে অনেক ধরনের আলোচনা হচ্ছে। কিন্তু আমরা যদি একটু আর্থিক খাতের চিত্রটা বাংলাদেশের চিন্তা করে দেখি, যে পুরো আর্থিক খাতে যেখানে অব্যবস্থাপনার বেড়াজালে জর্জরিত, সেখানে এক বীমা খাতকে আমরা শুধু দায়ী করলে কিন্তু হবে না। দেখবেন সাম্প্রতিক সময়ে ব্যাংক খাতকে পুনরুদ্ধারের জন্য সরকারের নিয়ন্ত্রণকারী সংস্থা, বাংলাদেশ ব্যাংক সহ সকলের যে তোড়জোড় এবং দ্রুত এটা রিকভারি করার জন্য মার্জার প্রসেসে গিয়ে এখন আমরা সম্মিলিত ব্যাংকিং প্রচেষ্টা দেখতে পাচ্ছি। বাট সেখানে আজকে স্বাধীনতার এত বছর পরেও আমরা গত 15-20 বছর ধরে বীমা খাত যেভাবে দুর্ভোগের মধ্যে মোকাবেলা করছি প্রতিনিয়ত, সেই জায়গা থেকে উত্তরণের কোনো প্রচেষ্টা সরকারি মহল থেকেও ছিল না। বেসরকারি মহলও যে কখনো সরকারের কাছে সে আবেদন জানাবে, সেটাও কিন্তু হয়ে ওঠেনি। কিন্তু এটা এখন সময়ের দাবি, যে কোনো মূল্যে এই জায়গা থেকে আমাদেরকে উত্তরণ ঘটাতে হবে। সেই রোডম্যাপটা কিন্তু আজকের যেটা আলোচনার প্রতিপাদ্য বিষয়, যে এই রোডম্যাপটা আমাদের সকলকে মিলে সম্মিলিতভাবে করতে হবে, যে আমার টোটাল দায় কত এবং এই দায় থেকে উত্তরণের উপায়টা কি। যদিও বিগত দিনে গত কয়েকটা মিটিংয়ে আমরা দেখেছি আইডিআরে তাদের সদ ইচ্ছা প্রকাশ করেছে যে যত দ্রুত সম্ভব আমরা বীমার যে দায়টা আছে এটা পরিশোধ করে একটা সুন্দর বীমা খাত উপহার দিতে চাই। কারণ তরুণ প্রজন্মের যে কোম্পানিগুলো আধুনিক, তারা চেষ্টা করে গ্রাহকদের আস্থা অর্জনের জন্য
অনেক পদক্ষেপ নিয়েছে, শুধুমাত্র গুটি কয়েক কোম্পানির কারণে আজকে পুরো বিমা খাতটাই একটা নেতিবাচক জায়গায় চলে গিয়েছে। কিন্তু এখান থেকে এখন ফিরে আসাটা সময়ের দাবি আমাদের সকলের। ধন্যবাদ আপনাকে। জি, ধন্যবাদ আপনাকে। জনাব মোস্তাফিজুর রহমান, দীর্ঘদিন ধরেই তো বলা হচ্ছে বিমা খাতে আস্থার সংকট রয়েছে, কিন্তু কেন এই আস্থাহীনতা তৈরি হলো তাকে অজানা? জি, ধন্যবাদ আপনাকে। এখানে একটু পিছন থেকে শুরু করি। আমাদের দেশে বেসরকারি খাতে বিমার লাইসেন্স দেওয়া শুরু হয় 84 সালে, 84, 86, 96, সর্বশেষ 2000 সালে 40টার মতো ইন্স্যুরেন্স কোম্পানি লাইসেন্স দেয়। তা আমরা সবাই জানি যে সবসময় একটা কথা বলা হয় যে এদেশে ইন্স্যুরেন্সের এতটা প্রয়োজন নেই, কিন্তু লাইসেন্স যা দেওয়া হয়েছে সব রাজনৈতিক বিবেচনায়। 2000 সাল থেকে 2012 সাল পর্যন্ত, সর্বোচ্চ আমরা ধরতে পারি যে 15 সাল পর্যন্ত বাংলাদেশে ইন্স্যুরেন্স সেক্টরে যে বিষয়টা নিয়ে অভিযোগ উঠত সেটা হলো যে খুব ম্যানুয়াল পদ্ধতিতে থাকার কারণে অনেক গ্রাহক টাকা জমা দিত, কিন্তু সেই টাকাটা ইন্স্যুরেন্স কোম্পানির অ্যাকাউন্টে জমা হতো না। এই নিয়ে গ্রাহকের ভিতরে খুব সীমিত পর্যায়ের এক ধরনের আস্থাহীনতা ছিল। 2016 থেকে আসলে আমাদের বিশেষ করে লাইফ ইন্স্যুরেন্স সেক্টরে পলিসি ম্যাচিউরড হওয়া শুরু করে, আমরা যেটা বলি যে মেয়াদ পূর্ণ হওয়া শুরু করে। এই মেয়াদ পূর্ণ হওয়ার পরেই যে বিষয়টা দেখা যায় সেটা হচ্ছে যে অধিকাংশ গ্রাহকই, অধিকাংশ কোম্পানিগুলাই টাকা দিতে পারছে না। আমার যতটুকু মনে আছে যে 2018 সালে এসে সরকারের একনেক কমিটিতে সিদ্ধান্ত হয় যে গণশুনানি করে বিমা দাবি দিতে হবে, এবং সেটা নিয়ন্ত্রক সংস্থা আইডিয়ার গণশুনানি করেও বিমা দাবি দেওয়ার একটা উদ্যোগ গ্রহণ করে। প্রথম 3 মাস দেওয়ার পরে যে এত পরিমাণ অভিযোগ জমা হয় যে সেটাকে নিয়ন্ত্রণ করার মতো সক্ষমতা নিয়ন্ত্রক সংস্থার ছিল না। বাংলাদেশে আস্থাহীনতার এই তীব্র অবস্থাটা সোশ্যাল মিডিয়া, বিভিন্ন গণমাধ্যম, টেলিভিশন মাধ্যম, আপনার সংবাদপত্রতে গণহারে এলাকা ভিত্তিক, আঞ্চলিক ভিত্তিক, যেটাই বলেন না কেন, সংবাদ প্রকাশ হতে থাকে। এর আগে একটা বিষয় ঘটে 2016 সালে, যেটা আমার একদমই ব্যক্তিগত অভিজ্ঞতা এবং ব্যক্তিগতভাবে আমি কাজের সঙ্গে জড়িত। আমারই নিউজ পোর্টালে আমরা একটা নিউজ করি যে 17টা বিমা কোম্পানি 1781 কোটি টাকা খেয়ে ফেলছে। এই নিউজটা করা হয় 2016 সালের 18 জুন। জুলাই 18, 19 তারিখ, 20 তারিখ, 21 তারিখে দুর্নীতি দমন কমিশন একটা তদন্ত কমিটি করে, এবং বাংলাদেশের ইতিহাসে বোধহয় এটাই প্রথম যে এতগুলো আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের একটা তদন্ত কমিটি। এরপর নিয়ন্ত্রক সংস্থা থেকে বলা হয় যে এইটা দুর্নীতি দমন কমিশনের বিষয় না, এটা আইডিআর বিষয়, এবং এটা আইডিআর এটা সমাধান করবে। তখন সমস্ত কোম্পানিগুলোর কাছ থেকে একটা অঙ্গীকার নেওয়া হয় যে তারা পরবর্তী 5 বছরে এই 1781 কোটি টাকা যেটা অতিরিক্ত ব্যয় হয়েছে, যেটা বিমা আইন অনুযায়ী বেআইনি, এটা তারা পুনর্ভরণ করবে। এখন আপনি যে বলছেন যে রোডম্যাপ, যে রোডম্যাপটা কোথায়? তো রোডম্যাপ তো ছিল, কিন্তু আমরা কি পরবর্তীতে এসে এই 1781 কোটি টাকা যে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আজকে দাবি দিতে পারছে না, কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, কোম্পানিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাদেরও তো 100 কোটি 150 কোটি টাকা তো তাদের ওই সময়ই বেআইনিভাবে তারা ব্যয় করছে। এই ইনফরমেশন তো দুদকের কাছে ছিল, আইডিআর কাছে ছিল। এটাতে একটা রোডম্যাপ ছিল যে আপনারা গ্রাহকের আস্থার জন্য এই টাকাগুলো কোম্পানিতে ফেরত দিবেন, কিন্তু সরকার তো সেটা মনিটরিং করতে পারেনি। এখনও দুদক নিয়মিত চিঠি দিয়ে যাচ্ছে যে সেই টাকা পুনর্ভরণ হয়েছে কিনা, সেটা ওইভাবেই ফাইলবন্দি হয়ে আছে। দ্বিতীয় বিষয়টা হচ্ছে, আমাদের ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর যদি আর্থিক তদন্ত যদি দেখা যায়, তাহলে সেখানে দেখা যাচ্ছে যে নিয়মিত সেখানে প্রতি বছরই একটা অডিট রিপোর্ট হচ্ছে, যেটাকে আমরা নিয়মিত স্ট্যাটুটরি অডিট বলি। এরপরে প্রতি বছর বিমা আইনে বলা হয়েছে যে স্পেশাল অডিট হচ্ছে। তাহলে এই স্পেশাল অডিটগুলোতে আর্থিক অনিয়মের, আর্থিক আত্মসাতের বা অতিরিক্ত ব্যয়ের নামে হোক, যেভাবেই হোক না কেন, যে তহবিলটা তছরূপ হলো,
তা সেই তহবিলটা জি। ফেরত আনার জন্য কিন্তু কোনো ব্যবস্থা নিয়ন্ত্রক সংস্থা নেয়নি, অথচ আইনে এটাকে ফেরত দেওয়ার অপশন আছে। এবং বলা হয়েছে যে একটা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি তার জি, গ্রাহকের আমরা মূল আমরা ফান্ড হলো আপনাকে লাইফ আরো ফান্ড। বিস্তারিত শুনবো পরবর্তীতে। ধন্যবাদ আপনাকে। অধ্যাপক ডক্টর মোশাররফ হোসেন, জি। আস্থার সংকটের কথা সবাই এক বাক্যে মেনে নিচ্ছেন, কিন্তু এই সংকট দূর করতে সুনির্দিষ্ট এবং দৃশ্যমান রোডম্যাপ কেন আজ অনুপস্থিত? ধন্যবাদ আপনাকে। বিমা শিল্পের যে আস্থাহীনতার কথা বলা হচ্ছে এটি সর্বতভাবেই সত্যি। এর অনেকগুলো কারণ আমরা যদি জেনে নেই তাহলে রোডম্যাপের ব্যাপারটা আমরা আজকে সুনির্দিষ্টভাবে বলতে পারবো। প্রথমত আমরা বলছি বিমা দাবি অনিষ্পন্ন রাখা অথবা দীর্ঘসূত্রিতা। বিমা কর্তৃপক্ষ, বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ নিজেই স্বীকার করেছেন যে প্রায় 32টি কোম্পানি বর্তমানে ঝুঁকিতে আছে। এর মধ্যে 15টি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি উচ্চ ঝুঁকিতে আছে এবং 17টি নন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ঝুঁকির মধ্যে আছে। এবং এই দুইটি কোম্পানির মধ্যে প্রায় লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি 45% বিমা দাবি অনিষ্পন্ন রেখেছে এবং নন লাইফ ইন্স্যুরেন্স 47% দাবি অনিষ্পন্ন রেখেছে। এমতো অবস্থায় গ্রাহকদের বিমা শিল্পের প্রতি বা বিমা পলিসির প্রতি অনাস্থা খুব স্বাভাবিক। দ্বিতীয়ত বিষয়টি হচ্ছে যে বিমা জালিয়াতি। আমরা খুব সবাই জানি বর্তমানে বাংলাদেশের লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে বিশেষ করি যে এজেন্টের মাধ্যমে বিমা গ্রহণ করা হয় এবং এই এজেন্টরা অনেক সময় বিমা দাবি অতীতেও দেখা গেছে বিমা দাবি নিজেরা গ্রহণ করেছে কিন্তু কোম্পানিতে জমা দেয় নাই। বর্তমানে এটা এই অবস্থার একটু পরিবর্তন হয়েছে, কিন্তু সেখানেও এখনও অনেক এজেন্ট মানে ভুয়া দলিল বা ভুয়া কাগজপত্র ছাপিয়ে এবারে সম্ভাব্য গ্রাহকদের সাথে দুর্নীতি করছে। এই বিমা জালিয়াতির কারণেও আস্থাহীনতার তৈরি হচ্ছে। তৃতীয়ত হচ্ছে কি, আজকে দেখেন বিমা শিল্প যে কোনো দেশের একটি দেশের অর্থনীতির চাকাকে যদি সঠিক মাত্রা এবং সার্বিকভাবে এবং প্রগ্রেসিভ ওয়েতে ঘুরিয়ে দিতে হয় তাহলে সেই দেশের বিমা শিল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই দেশের বিমা শিল্পের পেনিট্রেশন রেট অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই দৃষ্টিকোণ থেকে বাংলাদেশ দুর্ভাগ্য, আমরা সেই পেনিট্রেশন রেটও অত্যন্ত নগণ্য। 2010 সালের একটি ইনফরমেশন যদি আমরা দেই, জিডিপিতে বিমা শিল্পের অবদান অনলি 0.94, আর সেটি 2023-এ এসে হয়েছে 0.41 এবং 2024-এ তার চেয়েও কম। অর্থাৎ আমরা জিডিপিতে বিমার যে অবদান প্রত্যাশিত ছিল সেই অবদান আমরা ধরে রাখতে পারছি না এই আস্থাহীনতার কারণে। এটি আস্থাহীনতার মূল কারণের মধ্যে আরেকটি কারণ হলো যে যারা পরিচালনা পর্ষদে থাকেন, বিশেষ করে মানে বোর্ডে যারা থাকেন, তাদের লোভ এবং তাদের অদক্ষতা, পরিচালনায় অদক্ষতার কারণে তারা যেই মানে তারিল্য রাখা দরকার, যতটুকু বিমা উন্নয়ন কর্তৃপক্ষ যে গাইডলাইনের মাধ্যমে যে এত শতাংশ তারিল্য অবশ্যই সবসময় ইনটেক রাখতে হবে, সেই তারিল্য ধরে না রেখে বিভিন্ন জায়গায় তারা টাকাগুলো ইনভেস্টমেন্ট করে। এই ইনভেস্টমেন্টের সুযোগ নিয়ে তারা দেখা যায় টাকাগুলো অন্য খাতে সরিয়ে ফেলে। এই জায়গাটাই আমার সবচেয়ে, আপনি আজকে শুরুতেই বলেছেন যে বিমা উন্নয়ন কর্তৃপক্ষ মানে অত্যন্ত বলিষ্ঠভাবে বলেছে যে মানে বিমা শিল্পে আস্থার সংকট ফিরিয়ে আনাই মূল চ্যালেঞ্জ। আমি খুব মানে অত্যন্ত আশ্চর্যজনকভাবে বলবো, যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, যাদের দায়িত্ব এই আস্থার সংকট ধরে রাখা, দেশের আইন প্রয়োগ করে বিমা কোম্পানিগুলোকে কন্ট্রোল করা, তাদের মুখেই যদি আমরা এই নৈরাশ্যবাদী কথা শুনি সত্যিই আমাদের দুঃখ লাগে। কারণ তারাই আইন প্রয়োগ করবে, তারাই বিমা কোম্পানিগুলোকে মাসিক ইনফরমেশনের ভিত্তিতে তাদেরকে যথাযথভাবে তারিল্য সংকট ধরে রাখার জন্য তারা করবে এবং তাদের সেই ডিজিটালাইজেশন পদ্ধতির মধ্য দিয়ে মাসিক ইনফরমেশনের মধ্য দিয়ে এটা করা তাদের দায়িত্বের মধ্যেই পড়ে। আমরা রোডম্যাপে এই বিষয়গুলো আরও ডিটেলস আলোচনা করব। সুতরাং এই যে বিষয়গুলি বাংলাদেশের আস্থার সংকটের কারণে আজকে শুধুমাত্র যারা গ্রহণ করেছে বিমা পলিসি তারা তো ভোগান্তির মধ্যে আছেই, তারা হয়রানির মধ্যেই আছে। তাদের সাথে যারা পরিবারের সদস্য আছে অথবা পরিবারের বাহিরে আত্মীয় স্বজন আছে, তাদের কাছে ইনফরমেশনটা শোনার পরে অন্যেরাও এই বিমা শিল্পের প্রতি মুখ ফিরিয়ে নিচ্ছে। অর্থাৎ বিমা শিল্পে একটা আস্থার চিড় ধরেছে। কিন্তু আমাদের এই অবস্থাকে ধরে রাখলে হবে না। এই অবস্থা থেকে যদি মানে আমাদের উত্তরণের প্রয়োজন হয়, আমরা প্রথমেতে আমি মনে করি ইদ্রার ভূমিকা সবচেয়ে অগ্রগণ্য। ইদ্রা যেহেতু মানে তারা কন্ট্রোল করবে,
তারা তাদের নিয়ন্ত্রণ আইন যথাযথভাবে পালন করবে। যদি কোনো কোম্পানি বিমা দাবি না করে, আমি আপনার এই অনুষ্ঠানের মধ্যে বলেছি যে এই বিমা কোম্পানি পরিশোধ না করলে অনেকগুলো আইনগত প্রতিবিধান আছে, সেই আইনগুলো প্রতিবিধানগুলো তারা যথাযথভাবে জি করে না। এবং যারা গ্রাহক তারাও কিন্তু বিভিন্ন জায়গায় তাদের এই বিষয়গুলো উপস্থাপন করার সুযোগ আছে। আমার মনে হয় আমাদের গ্রাহকরাও সেই ব্যাপারে সচেতন না, শুধুমাত্র হয়তো কোম্পানির কাছে পর্যন্ত যায়, কোম্পানির পরে যে ইদ্রার নিয়ন্ত্রণাধীন সেখানেও যে একটা বোর্ডের কাছে, একটা কমিটির কাছে তারা তাদের অভিযোগ দায়ের করতে পারে, সেই জিনিসগুলো হয়তো তারা জানে না, সেইভাবে অভিযোগগুলো আসে না। ধন্যবাদ। জি। জনাব এমদাদুল্লাহ, আস্থাহীনতার পেছনে সবচেয়ে বেশি দায়ী করা হচ্ছে দাবি পরিশোধের দীর্ঘসূত্রিতা এবং জটিলতাকে। এর সমাধানে বীমা কোম্পানিগুলোর কি কোনো রোডম্যাপ আছে, নাকি সংকট জিয়ে রেখে কোনো কোনো কোম্পানি অনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছে? ধন্যবাদ আপনাকে। আমি যদি আমার পূর্ববর্তী দুই বক্তা খুব সুন্দরভাবেই কিছু উদাহরণের মধ্যে টেনে নিয়ে এসছেন যে কোম্পানিগুলোর তো অবশ্যই দায় আছে পরিশোধ করার জন্য, বাট এই যে দীর্ঘসূত্রিতা যেটা একটু আগে আসছে, যে অতিরিক্ত ব্যবস্থাপনা ব্যয়, আমি যদি একটু বলে থাকি যে যেই কোম্পানিগুলো কতটুকু ব্যয়সীমার মধ্যে তার ব্যবসাটা পরিচালনা করা প্রয়োজন, সেই জায়গাটাতে যখন লাগামহীনভাবে সে খরচ করেছিল, সেই কারণে কিন্তু তার যে আজকে দুর্যোগটা তৈরি হয়েছে, তার যে অর্থের যোগান বা সংকট তৈরি হয়েছে, এটা কিন্তু একটা বড় কারণ। এবং পাশাপাশি রয়েছে আমাদের যারা মালিক পক্ষ, সঠিক বিনিয়োগ, কোথায় বিনিয়োগ করলে আমার টাকাটা যথাযথভাবে আসবে, সেই জায়গাটার দিকে অনেকেরই খেয়াল ছিল না। এতে করে দেখা গিয়েছে কোম্পানিগুলো থেকে মূল ক্যাপিটাল ফান্ডটা অন্যদিকে ডাইভার্ট হয়ে গিয়েছে। এখন কর্তৃপক্ষ বা ম্যানেজমেন্টে যারা আছেন, যতই চেষ্টা করুক, কোম্পানি থেকে যে ফান্ডটা বের হয়ে গেছে, যতক্ষণ আবার এটা কোম্পানিতে রিফিল বা ইনজেক্ট না হবে, অতক্ষণ পর্যন্ত গ্রাহকের এই টাকাটা তো দেওয়ার সুযোগ নেই। কিন্তু সেটার জন্য আমাদের রেগুলেটরি কর্তৃপক্ষ বা আমাদের সরকারের পক্ষ থেকে দুদক বিভিন্ন সময়ে চেষ্টা করছে যে কোথায় কোথায় এই ফান্ডটা গিয়েছে এটা ফাইন্ড আউট করা। কিন্তু কোম্পানিগুলোর যে দীর্ঘসূত্রিতা, কারণ এতে করে দুটো ঘটনা ঘটছে। একদিকে হচ্ছে বিমা কোম্পানিগুলো তার যে চলমান ব্যবসা সেটা কিন্তু হারাচ্ছে, এবং সেটা অস্তিত্বের মুখোমুখি, অস্তিত্বের একটা বড় প্রশ্ন তৈরি হচ্ছে তার, যে ভবিষ্যতে এই কোম্পানিটা আদৌ বেঁচে থাকবে কিনা। কারণ যে 10-15টা কোম্পানির কথা বলা হলো চরম ঝুঁকিপূর্ণ, এই 15টা কোম্পানি কিন্তু নতুন ব্যবসা বলতে নেই বললেই চলে। ইভেন তার নবায়ন প্রিমিয়ামও কিন্তু একেবারে বন্ধের পর্যায়ে। এই মুহূর্তে তাহলে করণীয় কি? অতি দ্রুত তাদের সমস্ত দায়টাকে একত্রিত করে কোনো একটা প্যাকেজের আওতায় এনে যারা মালিক পক্ষ ছিলেন তাদের মাধ্যমে এটা একটা সুষ্ঠু সুরাহা করা দরকার। কারণ আমরা বলছি IDRA, ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি। দেখেন 10 সালে যখন এই আইনটা গঠন হয়, 12 সাল থেকে তাদের পূর্ণাঙ্গ কার্যক্রম। আমরা বিমা সেক্টরে ডেভেলপমেন্ট না করে আমরা শুধু রেগুলেটরি করলে হবে না, আমাদেরকে আগে ডেভেলপমেন্ট প্ল্যানটা করতে হবে, যে কি করলে আমার বিমা খাতের উন্নয়ন হবে। সেটা যদি আমরা সবার আগে নিয়ে আসি, অটোমেটিক্যালি কিন্তু এটা সম্ভব। আর দ্বিতীয় যে জায়গাটা তৈরি হচ্ছে, আজকে যে নতুন প্রজন্মের গুটি কয়েক কোম্পানি, তারা চেষ্টা করছে গ্রাহকদের দাবিগুলো যথাসময়ে পরিশোধ করার জন্য, এবং অন ডেট। হাতে গোনা 5-6টা কোম্পানি আছে যারা বাজারে সুনামের সাথে ব্যবসা করছে এবং অন টাইমে তারা তাদের গ্রাহকদের দাবিগুলো পরিশোধ করছে। এই 5-7টা কোম্পানি যখন ডিজিটালাইজেশনের সুবিধাটা নিল, সেখানে কিন্তু কোনো ধরনের যে ফাঁকি ঝুঁকি বা হয়রানি হওয়া সেটার কিন্তু আর সুযোগ নেই। কারণ সেখানে প্রপার চ্যানেলে টাকাটা কোম্পানিতে আসবে, গ্রাহক টাকা দিয়েও যেমন শান্তি পাবে, এবং কোম্পানিগুলোর যে ব্যবস্থাপনা ব্যয় সেটাও দৃশ্যমান, যে আসলে সে কী করছে কী না করছে। নিয়মিত সে যখন জবাবদিহিতার আওতায় চলে আসবে, এভরি মাসিক বা কোয়ার্টারলি যখন সে রেগুলেটরকে রিপোর্টটা দিবে, অটোমেটিক্যালি সেখানেই, কারণ বছর শেষে আমার এক্সটার্নাল অডিটর এসে আমাকে ব্যবস্থাপনা ব্যয়ের কথা বলবে, কিন্তু ত্রৈমাসিক ভিত্তিতে তো আমরা রেগুলেটরকে আমাদের ডাটাটা দিই। সেখানে তো বলা আছে যে আমি কত টাকা অতিরিক্ত ব্যবস্থাপনা করেছি। তাহলে আমি বছর শেষে 4টা কোয়ার্টার পরে রিপোর্টের জন্য অপেক্ষা না করে প্রথম কোয়ার্টার থেকে কিন্তু আমি কোম্পানিগুলোকে লাগাম টেনে ধরতে পারি, কারা কারা তোমরা অতিরিক্ত ব্যবস্থাপনা ব্যয় করছো, এটা রিকভারির প্রসেস কি। তাদেরকে যদি হিয়ারিংয়ের মাধ্যমে ওয়ার্ন করা যায়, তাহলে অটোমেটিক্যালি কোম্পানিগুলো কিন্তু কন্ট্রোল চলে আসবে। কারণ অতীতের মতো এখন কিন্তু আর সেই দিন নেই। আমি যদি আরেকটু অ্যাড করি, দেখেন আমরা বলি আর্থিক খাত বলতে ব্যাংক এবং বিমা, আমরা দুটোকে বলছি প্যারালাল। ব্যাংকের একজন প্রভিশনারি অফিসার জয়েন করতে কিন্তু তার গ্র্যাজুয়েশন সার্টিফিকেট লাগে,
অথবা মাস্টার্স, কিন্তু ইন্স্যুরেন্সে কাদেরকে আমরা নিচ্ছি? বলছি যে ন্যূনতম এসএসসি পাস হলেও চলবে। আমরা নিজেরাই নিজেদেরকে প্রশ্নবিদ্ধ করছি যে সঠিকভাবে গ্রাহককে যে বীমা সম্পর্কে বোঝানো, সেটারও কিন্তু একটা বড় ঘাটতি রয়ে গেছে। ধন্যবাদ আপনাকে জনাব মোস্তাফিজুর রহমান। বীমা কোম্পানিগুলো গ্রাহকের সুরক্ষার চেয়ে নিজেদের মুনাফাকে বেশি অগ্রাধিকার দিচ্ছে, এই জনধারণা কতটা ভিত্তিহীন বা বাস্তবসম্মত বলে আপনি মনে করেন? আমরা একজন গ্রাহকের কাছ থেকে যখন 100 টাকা প্রিমিয়াম নেই লাইফ ইন্স্যুরেন্সে, আমাদের যে অবস্থাটা, 2000 সালে যে নতুন মালিকরা আসছিল তারা মনে করতো যে এই টাকাটা তাদের নিজের, এবং আমরা পুরো টাকাটাই কখনোই- তাদের। পুরো টাকাটাই তাদের, এবং এই টাকাটা তারা যা ইচ্ছা তাই করতে পারবে। এবং এটা কখনো ভাবেও নাই যে আমাকে যে 10 বছর মেয়াদে আমি একটা পলিসি করছি, তাহলে 10 বছর পরে যদি আমি 1 লক্ষ টাকার পলিসি করে থাকি, 10 বছর পরে আমি কিন্তু ওই গ্রাহকের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছি যে তাকে মুনাফা সহ আমি টাকা ফেরত দেব, এবং এই মেয়াদের সময় যদি তার আকস্মিক মৃত্যু হয় তাহলে আমি বিমা অঙ্কের পুরো টাকাটা ফেরত দেব। এই মালিক পক্ষ এবং ম্যানেজমেন্ট তারা কেউই ভাবে নাই যে এই টাকাটা আমাদের আসবে কোত্থেকে। 100 টাকার ভিতর থেকে আমি কত টাকা খরচ করলে আমি 10 বছর পরে বা 12 বছর পরে মেয়াদ শেষে তাকে মুনাফা সহ টাকা দিতে পারবো। এটা তো সাধারণ একটা কমন সেন্সের ব্যাপার। এটা তো এতটা শিক্ষিত হওয়ার দরকার নাই যে আমার ব্যাংক ইন্টারেস্ট রেট আমার এখন কত আছে, আমি শেয়ার বাজারে কত টাকা ইনভেস্ট করলে আমার কত টাকা রিটার্ন আসবে, তাহলে আমি কত টাকা খরচ করতে পারবো। যেটা হওয়া উচিত ছিল যে আমি 12 বছর পরে একজন গ্রাহককে মুনাফা দিব, যদি তার মেয়াদকালীন সময়ে সে যদি আকস্মিকভাবে মারা যায় তাহলে তাকে বিমা অঙ্কের পুরো টাকা দিব, এবং সে যদি কোনো কারণে তাকে আমি মাঝখানে সার্ভাইভাল বেনিফিট, যেটাকে আমরা অন্তর্বর্তীকালীন বোনাস বলছি, সেই টাকাটা আমরা দিব। তাহলে এই টাকাটা গ্রাহককে পরিশোধ করতে গেলে আমি এখান থেকে সর্বোচ্চ কত টাকা খরচ করতে পারি। তাহলে গ্রাহকের ফেরত দেওয়ার জন্য টাকাটা জমা রেখে এরপরে আপনি বাকি টাকা সেটা কমিশন দিবেন না ব্যবস্থাপনা ব্যয় করবেন, সেটা ভিন্ন বিষয়, সেটা নিয়ে বিতর্কের খুব একটা বেশি ছিল না। কিন্তু আমাদের দেশে আমি কাজ করতে গিয়ে যেটা দেখছি যে 2010 সাল থেকে 2000 সাল থেকেও যে আর্থিক প্রতিবেদনগুলো আছে এবং নিয়ন্ত্রক সংস্থায় যত রকমের রিপোর্ট আছে, সেখানে দেখা গেছে যে 100 টাকার প্রিমিয়াম আয় করতে গিয়ে কোম্পানিগুলো 140 টাকা, 50 টাকা, 60 টাকা খরচ করে ফেলছে। তাই এখন প্রথম বছরেই যদি সে 160 টাকা খরচ করে, যেখানে তার আইনে আছে যে সে সর্বোচ্চ 97 টাকা খরচ করতে, 97.5 টাকা, এটাকে বলা হলো যে সর্বোচ্চ। আর আমাদের দেশের ইন্স্যুরেন্স ব্যবসায়ীরা যারা ম্যানেজমেন্টে আছে তারা ধরে নিয়েছিল যে সর্বোচ্চ ওই টাকাটা আমাকে খরচ করতেই হবে। আইন বলছে যে সে সর্বোচ্চ এতটুকু খরচ করতে পারবে, আর আমরা ধরে নিয়েছি যে এই টাকাটা আমাকে খরচ করতেই হবে, এবং সেই টাকা খরচ করতে যায় আমার 150%, 100 টাকার প্রিমিয়ামের জন্য আমার 150 টাকা খরচ করছি, ওই গ্রাহকের টাকাই আমি খরচ করছি। আজকে যে আপনি বলছেন যে আস্থাহীনতা, এই আস্থাহীনতার মূল তো বিষয় তো একটাই, যে গ্রাহকের কাছে আমি অঙ্গীকার করছিলাম, চুক্তিবদ্ধ হয়েছিলাম, তাদেরকে আমি আমার চুক্তি অনুসারে তাদেরকে টাকা দিব, মৃত্যু দাবি দিব, অন্তর্বর্তীকালীন বোনাস দিব, আমি মেয়াদ শেষে টাকা দিব এবং মুনাফা সহ দিব। সেই টাকা দিতে পারছি না। কেন দিতে পারছি না? কারণ আমার ফান্ডে টাকা নেই। এই টাকার জন্য নিয়ন্ত্রক সংস্থা থেকে প্রতি বছর শিবাক সাহেব যখন প্রথমবার আইডিআর চেয়ারম্যান হলেন, উনি প্রথম যে বিষয়টাতে হাত দিয়েছিলেন যে ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর অতিরিক্ত ব্যয়। এর আগে বীমা অধিদপ্তর যখন ছিল 2010 পর্যন্ত, এই অতিরিক্ত ব্যয় নিয়ে আমার চোখে পড়েনি যে তারা কোনো শুনানি সভা করছে, তারা কোনো কোম্পানিকে শোকজ করছে। শিবাক সাহেব এসে প্রথম শুরু করলেন যে আমরা অতিরিক্ত ব্যয় ধরবো, এবং তিনি বললেন যে আইনগতভাবে এই অতিরিক্ত ব্যয়টা অবৈধ, এটা কখনোই ইন্স্যুরেন্স কোম্পানি এটা করতে পারে না, যার জন্য তো আমাদের আজকে এই ক্রাইসিস। এখন আপনি যে বলছেন যে রোড ম্যাপের বিষয়, রোড ম্যাপের বিষয়ে নিয়ন্ত্রক সংস্থাও করতে পারে, এটা ইন্স্যুরেন্স কোম্পানিগুলো তাদের আস্থা তৈরি করার জন্য এটা করতে পারে। কিন্তু আমরা সেখানে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আস্থা তৈরি করে না করার ক্ষেত্রে বিকল্প আমরা যে জায়গাগুলোতে গেছি, যে কোশ্চেনটা আপনি দ্বিতীয় ধাপে করছেন যে এটার কেউ সুযোগ নিচ্ছে কিনা, হ্যাঁ এটা সুযোগ নিচ্ছে। তো আমরা মাঠ পর্যায়ে ইনভেস্টিগেশন করে যেটা দেখছি সেটা হচ্ছে যে একজন গ্রাহক 5 বছর ধরে টাকা পাচ্ছে না, তখন ইন্স্যুরেন্স কোম্পানি, আমি মানে নাম নেওয়াটা ঠিক হবে না আর কি, এটা অধিকাংশ অনেক কোম্পানি এটা করছে আর কি, শুধু একটা দুটা কোম্পানি করছে এরকমটা না। আপনি 5 বছর থেকে টাকা পাচ্ছেন না, তখন আমার মাঠকর্মী গিয়ে আপনাকে বলছে যে আপনি 1 বছরের টাকা আবার নতুন করে যদি কেটে রাখার অনুমতি দেন তাহলে আপনি কালকে টাকা পাবেন। আমার বিমা দাবির টাকার থেকে 10,000 টাকা আমি বিমা দাবি পাবো, আমি 1 লাখ টাকা বিমা দাবি পাবো, সেখান থেকে আমার 20,000 টাকা কেটে রেখে আমার নামে আবারও একটা পলিসি করানো হচ্ছে। তাহলে সুযোগ তো হচ্ছে,
এবং এই জায়গাগুলোতে আমাদের তো রোড ম্যাপ তো নাই। নিয়ন্ত্রক সংস্থা ইমদাদ ভাই যেটা বললেন যে ডেভেলপমেন্ট কখন করবে, আমি তো নিয়ন্ত্রণই করতে পারতেছি না। ডেভেলপমেন্টের জন্য তো একটা স্থিতিশীল পরিবেশটা তো দরকার আমার, তা আমি তো স্থিতিশীল অবস্থায় নিয়েই আসতে পারিনি। আমরা নিয়ন্ত্রক সংস্থার দোষ যেরকম দেই, তাদের অনেক ক্ষেত্রেই হয়তো বা এরকম বিষয়টা আছে যে তাদের সদিচ্ছার অভাব আছে, আবার সক্ষমতার অভাব আছে, এটাও আমরা অস্বীকার করতে পারছি না। আইনের যতগুলো প্রয়োগ আছে, যেখানে বলা হচ্ছে যে আপনি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে একটা কোম্পানির গ্রাহকদের তহবিলকে বলা হচ্ছে আমাদের লাইফ ফান্ড। আমরা বলছি যে জীবন বীমা তহবিল, যে তহবিল থেকে তহবিলের সমস্ত টাকাটা হলো গ্রাহকের টাকা। এখানে শেয়ার হোল্ডারের কোনো টাকা নেই, মালিকদের কোনো টাকা নেই, ওই টাকাটা সম্পূর্ণ টাকা গ্রাহকদের টাকা। অর্থাৎ গ্রাহকদের দায় পরিশোধের জন্য পর্যাপ্ত টাকা সেই ফান্ডে থাকতে হবে, এবং সেখানে আইনে ভাগ করে দেওয়া আছে যে কত % টাকা সেখানে আপনাকে গ্রাহককে রাখতে হবে। যদি ওই আইন অনুযায়ী ওই সীমার চেয়ে টাকার পরিমাণ যদি কমে যায়, তাহলে যে পরিমাণ টাকা কমে গেল ওই পরিমাণ টাকাকে আইনে বলা হচ্ছে এটা আত্মসাৎ। এবং এই আত্মসাতের জন্য কোম্পানির ওই মেয়াদকালীন সময়ে, যদি আমরা এক্সাম্পল দিয়ে যদি বলি যে 2010 থেকে 20 সালে একটা কোম্পানি 200 কোটি টাকা লাইফ ফান্ড কমে গেছে, অর্থাৎ লাইফ ফান্ড 500 কোটি টাকা থাকার কথা ছিল, তার সেখানে 300 কোটি টাকা আছে। তখন আইন বলছে, এটা বিমা আইনের 136 ধারা স্পষ্ট করে বলে দেওয়া আছে যে এটাকে তখন আত্মসাৎ হিসেবে ধরা হবে, এবং ওই আত্মসাতের জন্য ওই সময় পরিচালনা পর্ষদে যারা আছে, যারা ম্যানেজমেন্টে আছে, এমনকি এজেন্ট পর্যন্ত প্রত্যেকেই দায়ী থাকবেন। যে আমাদের বিদ্যমান আইনেই বলা হয়েছে যে এই ধরনের ঘাটতি যখন দেখা যাবে, তখন নিয়ন্ত্রক সংস্থা থেকে সেখানে প্রশাসক নিয়োগ হবে। প্রশাসক সেখানে তো একটা ইনকোয়ারি করবে, 4 মাসের ভিতরে ইনকোয়ারি করবে, দেখবে যে এখানে ঘাটতির পিছনে কারা কারা দায়ী আছে। জি, আপনার কাছে পরবর্তীতে আবার অধ্যাপক ডক্টর মোশাররফ হোসেন, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ কি গ্রাহকের আস্থা রক্ষায় যথেষ্ট শক্তিশালী ভূমিকা পালন করতে পারছে, নাকি তারা কেবল নিয়ম রক্ষার প্রতিষ্ঠানে পরিণত হচ্ছে? যে নিয়ন্ত্রণ সংস্থা সরকারের পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত, অর্থাৎ এই টোটাল বীমা শিল্পকে তদারকি করা, তাদের উন্নয়ন করা, এবং তাদের যে সমস্ত ড্রব্যাকসগুলো আছে সেগুলোকে যথাযথ সময়ে আইডেন্টিফাই করে সেগুলিকে রেকটিফাই করা, সমস্ত দায়িত্ব কিন্তু নিয়ন্ত্রণ সংস্থার, এবং আইনের মধ্যে তাদেরকে যথেষ্ট ক্ষমতা দেওয়া আছে। এবং এই নিয়ন্ত্রণ সংস্থা সেগুলো করছেন না। আমরা বারবার বলছি, প্রথমত যেমন যদি ডাটাবেসের কথা বলেন, যথাযথ ডাটাবেসের মধ্য দিয়ে যদি আমরা বীমা কোম্পানিগুলোকে বর্তমানে যে পলিসিগুলো আছে সেগুলো তো ওপেন টু অল, পলিসির তথ্য দিতে বাধ্য। সুতরাং পলিসি দিলেন, পলিসিতে কত টাকা প্রিমিয়াম আসলেন এবং সেই প্রিমিয়ামের বিপরীতে কতটুকু তারল্য রাখা দরকার সেগুলো আছে কিনা পিরিয়ডিক্যালি এটি কিন্তু তদারকি সংস্থার কাছে দিতে বীমা কোম্পানিগুলো বাধ্য। তো বীমা কোম্পানিগুলো দিচ্ছেও, অনেক বীমা কোম্পানি সেটা দিচ্ছে, এবং সেই অনুযায়ী যদি তাদেরকে এই প্রতিবেদনের ভিত্তিতে তাদেরকে দায়বদ্ধ করে, যেখানে ওভার পরিচালন ব্যয় আছে, কেন পরিচালন ব্যয় হলো, যেখানে তারল্য সংকট বেশি আছে, কেন সেই তারল্য সংকট বেশি আছে, উইদিন এ শর্ট টাইমের মধ্যে সেই তারল্য সংকট যথাযথ পর্যায়ে ফিরিয়ে আনার জন্য কি করণীয় আছে, সেগুলি কিন্তু আমরা দৃশ্যমান দেখছি না। আমরা বিভিন্ন সেমিনার সিম্পোজিয়ামের মাধ্যমে বিভিন্ন ডাক শুনছি যে এটা করা দরকার, এটা করা দরকার। এই করার কাজটা কার? কাজটা তো ঘন্টা তো ওনাকেই ফিটাইতে হবে এবং ওনাকেই বাঁধতে হবে। সুতরাং বীমা কোম্পানির নিয়ন্ত্রণ সংস্থারই সমস্ত দায়, এবং এই দায় যদি তারা যথাযথভাবে পালন করে, তাহলে দেখেন আমরা বলছি যে বীমা দাবি পূরণ একটা, তো বীমা দাবি পূরণের জন্য হলো ডাটাবেস। বীমা দাবি পূরণের পাশাপাশি যদি আমরা করা হয়, তাহলেও দরকার হচ্ছে দেন আমাদের ডাটা অ্যানালিটিক্স। এবং আজকে যে দুই পক্ষেরই, একটা হলো বীমা কোম্পানির আর একটা হলো বীমা নিয়ন্ত্রণ সংস্থা, দুই পক্ষেরই যথাযথ দক্ষ ডাটা অ্যানালিস্ট থাকতে হবে, যারা এই ডাটাগুলো দেখেই যাতে কোথায় ডাটা রিপ্রেজেন্ট করছে অথবা কোথাও ডাটা হাইড করছে, সেই জিনিসগুলো যাতে তারা খুব তাড়াতাড়ি ধরে নিতে পারে। আজকে বাংলাদেশে অ্যাকচুয়ারিজের যে শর্টেজ আছে, সেটার জন্য উন্নয়ন আমাদের যে ইন্স্যুরেন্স একাডেমি বলেন বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কারিকুলাম বলেন, সেখানে যদি আমরা সঠিক অর্থে এই বিষয়টি ট্রেনিং দিতে পারি এবং সার্টিফিকেটধারী উন্নত এবং প্রশিক্ষণ সম্পূর্ণ অ্যাকচুয়ারিজ তৈরি করতে পারি, তাহলে এই দক্ষতাটাও আমরা নিতে পারবো। আরেকটি বিষয় যেখানে আসছে এজেন্ট। আজকে দেখেন, যাদেরকে আমি প্রথম অ্যাপ্রোচ করব, যেই জনসাধারণকে, যে বিনিয়োগকারীকে যিনি অ্যাপ্রোচ করবেন, তিনি এটা সম্পর্কে ভালো জানেন না।
তিনি আইন সম্পর্কে ভালো জানেন না, তিনি ন্যূনতম শিক্ষিত 8 পাস SSC পাস, তিনি এই যে বীমা কোম্পানির যে বিভিন্ন একটা অন্যতম সেরা সেক্টর, সেই সেক্টরের যে সমস্ত আইনের ধারাবাহিকতাগুলো আছে এবং আইনের বিধানগুলো আছে, যে সমস্ত সুবিধাগুলো আছে, সেই সুবিধাগুলোর যথাযথ সে জানে না, এবং তার প্রতি যদি কোনো হয়রানি হয়, অন্যায় হয়, কি কি প্রতিবিধান আছে সেগুলো এজেন্ট তাকে সঠিক গাইডলাইনটা দিতে পারে না। যেই কারণে আজকে টোটাল সেক্টরটাই মনে হচ্ছে যে একটা ভঙ্গুর সেক্টর। অথচ শুধুমাত্র ইডরা যদি এখনো ঘুরে দাঁড়ায়, এবং আমার জানা মতে অনেক বীমা কোম্পানি আছে তারা ওনাকে সহযোগিতা করতে প্রস্তুত। কিছু কোম্পানি, যেটা আজকে আলোচনার মাধ্যমে আসছে, অতীতেও বিভিন্ন আলোচনার মধ্যে আসছে, রাজনৈতিক বিবেচনায় রেজিস্ট্রেশন দেওয়া। আমাদের বীমা কোম্পানির এই বিমা শিল্পের সবচেয়ে বিস্ফোরক ছিল এটি, কারণ যিনি একজন প্রভাবশালী রাজনীতিবিদ, তিনি অন্যান্য ব্যবসার পাশাপাশি একটা বীমা কোম্পানিও খুলে বসছেন, এবং ওনার যে বোর্ড অফ ডিরেক্টরস আছে, ডিরেক্টরের সেই সাধ্য নাই ওনাকে কিছু বলার, যার প্রতি উনি একচ্ছত্র মালিকানা যে ক্ষমতা উনি প্রবাহে, হ্যাঁ, ক্ষমতার বলয়ে থেকে উনি তাদেরকে আমাদের বীমা সেক্টরকে আসলে সংকটে ফেলেছে। আস্থার সংকট এই কারণেই হচ্ছে। আমি আপনার কাছে পরবর্তীতে আবার আসবো। জনাব ইমদাদুল্লাহ, আস্থা ফেরাতে কি নতুন আইন বা নীতির প্রয়োজন, নাকি বিদ্যমান আইনের সঠিক প্রয়োগই যথেষ্ট? ধন্যবাদ আপনাকে। অবশ্যই বিদ্যমান আইনের সঠিক প্রয়োগই যথেষ্ট, আমি আপনাকে বলবো। তার আগে আমি একটু আমার পূর্ববর্তী দুই বক্তার বা আপনার যে প্রশ্ন, সেখানে আমি একটু ফিরে যাব। যে আসলে আমরা দেখছি যে লাইফে 36টা কোম্পানি, হাতে গোনা হয়তো 25টা বা 20টা কোম্পানি খারাপ, বাট ভালো কোম্পানি কি একটাও নেই? ভালো কাজ কি কেউ করছে না? তাহলে আমরা যদি ভালো কোম্পানিগুলোকে রেফারেন্স টেনে মার্কেটে কখনো তাদেরকে নিয়ে যে তারা কিভাবে ভালো করছে, সে ভালোর এক্সাম্পলগুলো যদি আমরা তুলে ধরতাম, যারা খারাপ করছে তারা অন্তত লজ্জাটা পেত যে আমাদের সাথে একই বেঞ্চের কোম্পানি, একই সমসাময়িক কোম্পানি, তারা ভালো করছে, আমি কেন ভালো করছি না? আমরা সবসময় শুধু খারাপ খারাপ খারাপ, আমরা মানে আমাদের এই প্রবলেমটা হয়ে গেছে আমাদের দেশে, যেটা সরি টু সে, যে আমরা সবসময় নেতিবাচক দিকগুলো নিয়ে অনেক আলোচনা করি, কিন্তু ইতিবাচক দিকগুলো নিয়ে আমরা কখনোই আলোচনা করি না। আমার মনে হয় আমাদের এখন সেদিকে ফিরে যাওয়া দরকার, যে আমরা ইতিবাচক দিকগুলো নিয়ে যত বেশি আলোচনা করব, যারা নেতিবাচকতায় আছে তারা নিজেদের বিবেকের তাড়নায় হলেও তারা সেই ইতিবাচক ধারায় ফিরে আসতে বাধ্য হবে। কারণ আইনের অনেক ধারা আছে আমাদের, কি করলে, খারাপ করলে বা নেতিবাচক বা ওভার অ্যাক্সেস ম্যানেজমেন্ট বা সবগুলোর জন্য আমার পেনাল্টি করা আছে। আমার হোক পেনাল্টি 1 টাকা, হোক 1 কোটি টাকা, হোক 1 লক্ষ টাকা, বাট পেনাল্টি ইজ পেনাল্টি। তাহলে আমি যখন দেখব যে আমার সাথে 36টা কোম্পানির মধ্যে 6 জন খুবই ভালো করছে, এক্সট্রাঅর্ডিনারি, তাকে নিয়ে বিভিন্ন সভা, সেমিনার, সিম্পোজিয়াম হচ্ছে, বাট আমি কেন ওই 30 জনের মধ্যে থাকবো? আমি কেন ওই 36 জনের মধ্যে যাব না? আমি কেন ওই প্রথম 6 জনের মধ্যে যাব না? এই প্রতিযোগিতাটা কিন্তু এখন সময়ের দাবি, কারণ এখন জেনজির যুগ। এখন কিন্তু আর সে আগেকার আমলের মান্দাতার আমলের লোক নিয়ে আমাদের পড়ে থাকার সুযোগ নেই। সব কিছু চেঞ্জ হচ্ছে। ব্যাংকিং সেক্টর যেখানে একটা রিভলিউশন হয়েছে, ইন্স্যুরেন্স সেক্টরে কি সেটা সম্ভব না? অবশ্যই সম্ভব। আমি আমাদের নিয়ন্ত্রণকারী সংস্থাও যারা আছেন তাদেরকে আমি দোষ দেব না এই জন্য যে সেখানেও দেখা যায় প্রতিনিয়ত শুধু আমাদের নাই, আমাদের হারিয়ে গেছে, আমাদের এই প্রবলেম, মানে শুধু সমস্যা নিয়ে আমরা আলোচনা করি। কিন্তু ভালো যে জিনিসগুলো আছে সে তাদেরকে ডেকে যদি একটা মিটিং করা হতো, যে তুমি কিভাবে এই কাজটা করেছো, তুমি কিভাবে গ্রাহকদের টাকাটা অন ডেটে পেমেন্ট করছো, অ্যাক্সেস ম্যানেজমেন্ট এক্সপেন্সটা তুমি কিভাবে কন্ট্রোল করছো, তুমি সবাইকে এই রেফারেন্সটা দাও। বা যারা ভালো করছে তাদেরকে যদি গভর্নমেন্ট থেকে প্রণোদনা দেওয়া হতো, তাদেরকে যদি ট্যাক্সে রিবেট দেওয়া হতো, যে ইয়েস তারা ভালো করার কারণে গভর্নমেন্ট তাদেরকে ট্যাক্সের উপরে কিছু ওয়েভার দিচ্ছে, তাহলে যারা খারাপ করছে তারাও তো চেষ্টা করবে এখান থেকে কীভাবে ফিরে আসা যায়। এখন আইনের অনেক প্রয়োগ আমরা চাইলে করতে পারি, কিন্তু সদ ইচ্ছা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে আসলে আমি কি সৎভাবে আমার গ্রাহকদের যে দাবি পরিশোধের জায়গাটা, এখানে আমি ফিরে আসতে পারি কিনা। মালিক পক্ষ, আমাদের রেগুলেটরি কর্তৃপক্ষ, ম্যানেজমেন্ট, 3টা স্টেক হোল্ডারকে যখন এক জায়গায় বসানো হবে, অটোমেটিক্যালি তারা বাধ্য এই জায়গাগুলো যথাযথ প্রতিপালন এবং করার জন্য প্রতিনিয়ত। কিন্তু আমাদের ওই ভালো কাজের যে প্রশংসা, আমরা এটা করতে আসলে ভুলে যাচ্ছি। এটা করলে অটোমেটিক্যালি খারাপরাও কিন্তু তখন ভালোতে পরিণত হবে। থ্যাংক ইউ। জি, ধন্যবাদ আপনাকে। জনাব মুস্তাফিজুর রহমান, গ্রাহকের আস্থা ফেরাতে কোম্পানি এবং নিয়ন্ত্রণ সংস্থা কার কি ধরনের রোডম্যাপ থাকা দরকার বলে আপনি মনে করেন? একটা বিষয় হচ্ছে যে আমরা যে আস্থাহীনতার কথা বলছি, এবং
তহবিল সংকটের কথা যেটা বলছি, তখন স্বাভাবিকভাবেই বোধহয় আমাদের কাছে যেটা মনে হয় যে এখানে সব ক্ষেত্রেই বোধহয় তহবিল তছরূপ হয়েছে, বা এখানে যারা ডিরেক্টর ছিল, যারা মালিক পক্ষ আছে বা ম্যানেজমেন্টের দায়িত্বে যারা আছে, তারা যেন সব ক্ষেত্রেই যেন তহবিল তছরূপ করছে। তহবিল তছরূপের ঘটনা কিন্তু শুধু এই আস্থাহীনতার জন্য বা তহবিল সংকটের জন্য এককভাবে দায়ী না। এখানে আমাদের যেটা হয়েছে যে 2000 সালের থেকে যখন ইন্স্যুরেন্সের ব্যাপক হারে যে কোম্পানিগুলো দেওয়া হলো, তাদের সবচেয়ে বড় যোগ্যতাটা ছিল যে আমরা ফিনান্সিয়াল ম্যানেজমেন্টটা কিভাবে করব, এটা আমরা নিয়ন্ত্রণ করতে পারিনি। একই সঙ্গে যেটা হচ্ছে যে আমরা যে প্রোডাক্ট সেলগুলো করছি, সেলগুলোর ক্ষেত্রে যেরকম আমাদের খরচ বেড়ে গেছে, আবার আমরা যখন ইনভেস্টমেন্ট করছি আমাদের দক্ষ জনবলের অভাবে আমরা খুব ভালো ইনভেস্টমেন্টও করতে পারিনি। এই জায়গাগুলোতেও আমাদের খুব ঘাটতি ছিল। তাহলে একদিকে হচ্ছে আবার আমরা যখন শুধুমাত্র ব্যাংকে যখন ইনভেস্ট করছি, আজ থেকে 10 বছর আগে ব্যাংক ইনভেস্টমেন্টের যে রিটার্নটা আসছে, পরবর্তীতে কিন্তু রিটার্নটা কমে গেছে। সেই জায়গাগুলোতেও কিন্তু আমাদের এই তারল্য সংকটের যে বিষয়টা হয়েছে, এই জায়গাগুলোও কিন্তু আপনার ওটা কি বলবো যে বড় ধরনের একটা প্রভাব বিস্তার করছে। তো যার জন্য যখনই আমরা আস্থার সংকটের কথা বলি, তখনই যেরকম আমাদের মনোভাবটা চলে যায় যে এখানকার সব টাকাই বোধহয় চুরি হয়ে গেছে। বিষয়টা কিন্তু এরকম না, কিছুটা আমাদের অদক্ষতার কারণেও এবং আমরা বুঝতে না পারার কারণে, আইনের সঠিক প্রয়োগ বলেন, মিসম্যানেজমেন্ট বলেন, এটার কারণেও কিন্তু হয়ে গেছে। সবই যে চুরি হয়ে গেছে বা একদম তহবিল তছরূপ হয়ে গেছে, বিষয়টা কিন্তু এরকমটা না। তো সেই জায়গাটা থেকে ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট রেগুলেটরি অথরিটির যে ভূমিকাটা ছিল, সেটা হচ্ছে যে এই কোম্পানিগুলোকে একদম সুনির্দিষ্টভাবে তাদের ইনভেস্টমেন্ট পলিসি কি হবে শুধুমাত্র আইন দ্বারাই নিয়ন্ত্রিত না, আইনের বাহিরেও তারা আরও কিছু গাইডলাইন সেখানে তারা দিতে পারত। সেখানে আমরা যেটা করতে পারতাম যে কোন জায়গাগুলোতে ইন্স্যুরেন্স কোম্পানির ফান্ড ইনভেস্ট করলে সেটা মানে গুড ইনভেস্টমেন্ট হবে, এটার জন্য রিসার্চ করা, কিন্তু এটা আমাদের কখনোই হয়নি। কোন জায়গাগুলোতে আমরা ইনভেস্টমেন্ট থেকে বিরত থাকব, সেই জায়গাগুলোতে কিন্তু কোনো রিসার্চ হয়নি, এবং এই জাতীয় কিন্তু কোনো গাইডলাইনও নাই। তো ওই জন্য ডেভেলপমেন্টের যে কথাটা বলা হয়েছে, সেখানেও যে আমরা একটা সঠিক যে গাইডলাইনটা পাবো, সেটা কিন্তু হয়নি। আর ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর যেটা সমস্যাটা যেটা হয়ে গেছে যে ইন্স্যুরেন্সে আমরা সেই পরিমাণ দক্ষ জনবলই আমরা তৈরি করতে পারিনি যাদের ইনভেস্টমেন্ট সম্পর্কে খুব ভালো অভিজ্ঞতা আছে, যাদের নতুন প্রোডাক্ট সম্পর্কে খুব ভালো অভিজ্ঞতা আছে। এই জায়গাগুলোও আমরা তৈরি করে উঠতে পারিনি, যার জন্য দেখা গেছে যে আজকে আমাদের এই তারল্যের সংকটটা হয়েছে। আর যদি নিয়ন্ত্রণের কথা বলেন, তাহলে যেটা আপনি বললেন যে বিদ্যমান আইনেই সেটা সম্ভব কিনা, এর আগেও আমি নিয়ন্ত্রক সংস্থার মিটিংও আমি বলছি, এর ভিতরে আমি একটা নিজেই একটা প্রোগ্রাম করছি, সেখানেও আমি একাধিক জায়গায় বক্তব্যে যেটা বলছি আর কি, সেটা হলো যে বিদ্যমান আইনে সুস্পষ্টভাবে বলা আছে, বীমা আইনের 48 ধারায় সেখানে তদন্তের কথা বলা আছে, সেখানে প্রচণ্ড সক্ষমতা দেওয়া আছে, আপনার সমস্ত কাগজপত্র তারা নিয়ে আসতে পারবে। 95 ধারায় সেখানে আপনার প্রশাসক নিয়োগ করতে পারবেন এবং প্রশাসক কিভাবে তদন্ত করবে সেটা সক্ষমতা দেওয়া আছে। একই সঙ্গে আপনার এই যে পরিমাণ টাকা তহবিল তছরূপ হয়েছে, যারা এটার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য বীমা আইনে 50 ধারায় সুস্পষ্ট বিধান রাখা হয়েছে। আবার শুধুমাত্র তাদেরকে সাসপেন্ড করা বা শাস্তিমূলক ব্যবস্থাই না, আমাদের এই যে টাকাটা আমাদের তারল্য সংকটের হয়ে গেছে, সেই টাকাটা পুনরুদ্ধারের জন্য বীমা আইনের 135-36 ধারায় সুস্পষ্ট বিধান দেওয়া আছে। যার জন্য এইখানে এই সংকট উত্তরণের জন্য যে জিনিসটা প্রয়োজন, যে আমরা এই আইনগুলোর আসলে সত্যিকারে যথাযথ প্রয়োগ করতে পারছি কিনা সেটা আগে খুঁজে দেখা, তারপরে চিন্তা করা যে আমরা এই আইনটার সংশোধনী করব কিনা বা সংস্কার করব কিনা। যদি এমনটা হয় যে আমরা তো আগে দেখলামই না যে বিদ্যমান আইনের আমরা কতটুকু প্রয়োগ করতে পারছি, তার আগে আমি বলে ফেললাম যে এই আইনটা সংস্কার দরকার। ধন্যবাদ আপনাকে। আমাদের আলোচনার শেষ পর্যায়ে অধ্যাপক ডক্টর মোশাররফ হোসেন, বীমা খাতে হারানো আস্থা ফেরাতে স্বল্প মেয়াদে, মধ্যমেয়াদে এবং দীর্ঘমেয়াদে কি কি উদ্যোগ নেওয়া দরকার, আপনার সুনির্দিষ্ট পরামর্শ শুনতে চাই। সবাই যদি আন্তরিক ও সক্রিয় হয়, গ্রাহকের আস্থা ফেরাতে কতদিন সময় লাগতে পারে, আপনার পরামর্শ, পর্যবেক্ষণ এবং প্রেডিকশন শুনে আজকে আলোচনা শেষ করবো। ধন্যবাদ। স্বল্প মেয়াদে বীমা দাবি পরিশোধ করার জন্য খুব তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। বিভিন্ন কোম্পানি, যে সমস্ত কোম্পানিগুলো এখন ডিফল্টার আছে, তাদের সাথে বসে কোথায় কোথায় তাদের তহবিল স্বল্পতা আছে, কি কি কারণে, সেটা চিহ্নিত করে বীমা দাবি পরিশোধ করার জন্য উদ্যোগ গ্রহণ করতে হবে স্বল্প মেয়াদী।
মধ্যম মেয়াদি হচ্ছে যে বিভিন্ন ডাটাবেসের মধ্য দিয়ে বর্তমানে যে রানিং যে সমস্ত কোম্পানিগুলো আছে, তারা যে সমস্ত বিমা পণ্য নিয়ে বাজারে আছে, তাদের ডাটাগুলো নিয়ে অ্যানালাইসিস করা এবং তারা যাতে মানে সঠিক ট্র্যাকে থাকে, ভবিষ্যতে যাতে এই ধরনের কোনো পরিস্থিতি তৈরি না হয়, সেই জন্য তাদেরকে মানে নিয়ন্ত্রণ এবং গাইডেন্সের মধ্যে রাখা। আর দীর্ঘমেয়াদী বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ শক্তি তৈরি করা, কর্মী তৈরি করা, এবং দীর্ঘমেয়াদে পলিসির ব্যাপারগুলো যেখানে আছে, যে পলিসির বাস্তবায়ন যেখানে হচ্ছে না, সেখানে পলিসি বাস্তবায়নে আরও সুনির্দিষ্ট প্রয়োগের প্রয়োজন হলে, সুনির্দিষ্ট ক্ষমতা দেওয়ার প্রয়োজন হলে, সেগুলো দীর্ঘমেয়াদী চিন্তা করে যদি প্রয়োজন হয়, বর্তমান আমিও বারবারই বলেছি, আমার পূর্ববর্তী বক্তাও বলেছেন, বর্তমান আইনেই যথেষ্ট, কিন্তু সেই আইনেরও দুই একটা জায়গায় কিছু ইয়ে আছে, ড্রব্যাকস আছে, আমরা বিভিন্ন আর্টিকেলও বলেছি। সেখানে যদি দীর্ঘমেয়াদে সেই আইন সংশোধনের প্রয়োজন হয় এবং ইজরাকে যে পরিমাণ ক্ষমতা দেওয়া হয়েছে, সেই ক্ষমতার যথাযথ বাস্তবায়ন আবশ্যক। এবং শুধু ইজরার দিকে তাকিয়ে থাকলে হবে না, এটার পাশাপাশি কিন্তু অর্থ মন্ত্রণালয়ের একটা দায়িত্ব আছে, কারণ এই টোটাল জিনিসগুলো কিন্তু অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন। অর্থ মন্ত্রণালয় পিরিয়ডিক্যালি এই যেমন ব্যাংকগুলিকে দেখছেন বা ইয়া দেখছেন, সুতরাং এই বিমা খাতের প্রতি অর্থ মন্ত্রণালয়েরও কেমন জানি একটা মানে সঠিক দৃষ্টি আছে কিনা অনেক সময় দৃশ্যমান হয় না। আমরা বারবার বিভিন্ন সময় নিয়ন্ত্রণ সংস্থার কথা বলি, নিয়ন্ত্রণ সংস্থা পাচ্ছে না আমরা বলি, বিমা কোম্পানি পাচ্ছে না আমরা বলি, কিন্তু অর্থ মন্ত্রণালয়ের সেই গাইডেন্সটা কোথায়, সেই অর্থ মন্ত্রণালয়ের সেই নিয়ন্ত্রণ মানে ইয়েটা কোথায়, পলিসিগুলো কোথায়? সুতরাং তাদেরকেও, এবং সর্বোপরি দেশের অর্থ মন্ত্রণালয়ের উপরে দেশের আর্থিক ব্যবস্থাপনা এবং দেশের যে সরকার প্রধান অথবা সরকারের মধ্যে যারা থাকেন, যারা দেশের অর্থনীতিকে নিয়ে ভাবেন, দেশকে নিয়ে ভাবেন, দেশের অগ্রগতি নিয়ে ভাবেন, দেশের প্রগতি নিয়ে ভাবেন, তাদেরকে এই বিমা খাতকে ইগনোর করার আর কোনো সুযোগ নেই। বিমা খাতকে যথাযথ মূল্যায়ন করে এই খাতের উন্নয়ন ত্বরান্বিত করার জন্য দীর্ঘমেয়াদী পলিসি গ্রহণ করতে হবে। ধন্যবাদ আপনাকে। জি, ধন্যবাদ আপনাদের সবাইকে আজকে আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, সন্দেহ নেই বাংলাদেশের বিমা খাত একটি গভীর আস্থার সংকটে ভুগছে। এই সংকট নিরসনে সুনির্দিষ্ট, দৃশ্যমান এবং সময়বদ্ধ রোডম্যাপ এখন সময়ের দাবি। বিশ্লেষকরা যেমনটি বলছেন, বিমা দাবি পরিশোধে দীর্ঘসূত্রিতা ও জটিলতা এবং নেতিবাচক প্রচারণার কারণে বিমা খাতে আস্থাহীনতা তৈরি হয়েছে। আর দীর্ঘসূত্রিতার কারণগুলো চিহ্নিত করে সমাধান করা গেলেই বাকিগুলোর সমাধান স্বয়ংক্রিয়ভাবেই হয়ে যাবে। নীতি, প্রযুক্তি, দক্ষতা, স্বচ্ছতা, ইতিবাচক প্রচারণা বিমা খাতে আস্থা ফেরাতে সবগুলোই গুরুত্বপূর্ণ। তবে সবচেয়ে বেশি জরুরি পরিকল্পিত একটি রোডম্যাপ এবং সবাইকে সঙ্গে নিয়ে সেই রোডম্যাপের যথাযথ বাস্তবায়ন। দর্শক, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে পরের পর্বে। জানিয়ে রাখছি, উন্নয়নী বিমা অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতা করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি এবং মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।